ওর জন্য এরকম কিছু অপেক্ষা করছে। ঈশান রুম থেকে বেরোলো, তারপর তাড়াহুড়ো করে নিচে আসলো আব্বু আম্মুর কাছে। এখন কি করে বলবে যে হবু বউয়ের হাতে প্রথম দিনই কেলানি খেয়েছে। তারপরে চুপ করে রইল। আব্বু আম্মুর সাথে দুপুরে লাঞ্চটা করে তারপর বাসায় চলে আসলো। আব্বু আম্মু জিজ্ঞেস করলো কেমন কথা হলো, দুজনে কি করতে চাইছে। ঈশান আব্বু আম্মুকে বারণ করতে পারলো না ওদের এত খুশি দেখে। বিয়ের কথা হয়েছে, ছেলে বিয়েতে রাজি আছে, আর তাতেই আব্বু আম্মু এত খুশি, তাই আর বারণ করার মতো ইচ্ছে হলো না। দুদিন বাদে ঈশান মেসে ফিরে গেল। তারপর ভাবলো কি থেকে কি করবে। বন্ধুদের সবটা জানাতেই বন্ধুরা ওকে বলল এখনো সময় আছে, আজ বাদে কালই তো বিয়ে হচ্ছে না, তাই আস্তে আস্তে দুজনের মাঝে সবটা ঠিক হয়ে যাবে। আরও দুদিন পরের ঘটনা, ঈশান মেসেই শুয়েছিল। এমন সময় শ্বশুরাব্বু ফোন করে জানালো, জামাই বাবাজি আজকে ছুটির দিন, মেয়েটা ঘুরতে যেতে চাইছে। বলছিলাম কি, তুমি ওকে একটু বাইরে নিয়ে যাও, বাইরে থেকে লাঞ্চ করে আসো দুজনে। তোমরাও নিজেদের মতো করে একটু সময় কাটাও, তাতে দুজনের চিনতে জানতে সুবিধা হবে, যেন বিয়ের পরে আমার মেয়েটা তোমার বুঝতে অসুবিধা না হয়। ঈশান ভাবলো মিলির আব্বু দেখা করতে যাওয়ার কথা বলছে, না গেলেই হবে। কিন্তু আব্বুও যে ফোন করবে সেটা ভাবতে পারেনি। মিনিট 15 বাদে আব্বু সে একই কথা বলল। তারপর আর কি, ইচ্ছে না থাকার সত্ত্বেও শাশুড়ি আম্মু থেকে তার মেয়ের নাম্বার নিয়ে তারপর দুপুরের দিকে বেরিয়ে পড়ল। একটা রেস্টুরেন্টের সামনে এসে মেয়েটাকে বারবার কল করতেই মিনিট 30 বাদে মেয়েটা আসলো। ততক্ষণে ঈশানের মনে হচ্ছিল মেয়েটা আর আসবে না। ঈশান উঠে দাঁড়ালো, তখন মেয়েটা এসে ওর সামনে বিরক্তি নিয়ে দাঁড়াতেই ও বলতে লাগলো, একদম ন্যাকা সাজার চেষ্টা করবি না। আব্বু আম্মুকে তুই বলেছিস তুই আমাকে নিয়ে লাঞ্চ করতে বেরোবি, তোর এত বড় সাহস কি করে হয় আমাকে নিয়ে বেরোনোর কথা বলিস? ঈশান অবাক হয়ে গেল, শেষে কিনা এত বড় মিথ্যা অপবাদ। মিলির আব্বু ফোন করে বলল যে ওকে নিয়ে বেরোতে হবে, সেখানে মেয়ে এসে বলছে কিনা ঈশানই নাকি ওর আব্বুকে এসব বলেছে। মিলি রেগে আছে, তাই ঈশান কানে হাত রেখে বলতে লাগলো, কি আজব, আপনার আব্বু ফোন করে বলল যে আপনাকে নিয়ে নাকি আমার বেরোতে হবে। আপনার আব্বুই তো বলল, আমি কখন বললাম? একদম মিথ্যে বলবে না, তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করে না। একটা পিচ্ছি ছেলে হয়ে আসছিস ভালোবাসা দেখাতে। শোন, তোকে আমার সহ্য হয় না, তুই বুঝতে পারছিস না? ওকে ওকে, এখানে সিনকেট করবেন না প্লিজ, বসুন মিলি। এসে যখন পড়েছেন খাওয়া দাওয়া করুন, তারপর না হয়। একদমই না, তোকে আমার দেখতে ইচ্ছে হয় না। তোকে সেই দিন বলেছিলাম না যে বিয়েটা তুই ভেঙে দিবি, কিন্তু আমার কথা শুনিসনি, এর জন্য তোকে পস্তাতে হবে বলে দিলাম। ঈশান মিলিকে বসার জন্য রিকোয়েস্ট করলো। তখন মেয়েটা কিছু একটা ভেবে আশেপাশে তাকালো। কয়েকজন অবাক চোখে ওদের দিকেই তাকিয়ে আছে। ঈশান মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনার বিয়েতে মত নেই, আর আমি আমার আব্বুর জন্য বিয়েতে রাজি হয়েছি। আসলে কি বলেন তো, আব্বুর কাছে ছোটবেলা থেকে যা আবদার করেছি আব্বু সেইটাই দিয়েছে, তাই বিয়েতে বারণ করতে পারিনি। তাই বলছিলাম কি, আপনি কয়েকটা দিন আমার সাথে একটু থাকেন, ঘোরাফেরা করেন, একটু আমাদের মাঝে বোঝাপড়া হোক। তারপরও যদি মনে হয় আপনি আমাকে বিয়ে করবেন না, কিংবা আমাকে আপনার পছন্দ না, তারপর না হয় আমি নিজে থেকেই বারণ করে দেব। কিন্তু তার আগে এরকম করে। বললাম না তোকে আমার পছন্দ না। তোর মতো একটা জুনিয়র ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি নিজের থেকে একটা সিনিয়র ছেলেকে বিয়ে করব, যে আমাকে বুঝতে পারবে, আমাকে অনেক ভালোবাসবে। আমাকে আপনার পছন্দ না, নাকি আমি জুনিয়র বলে সমস্যা? আপনি দেখেছেন কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে? এইসব বিষয়ে কিছু জানেন মিলি? যদি এমন কিছু না থাকে তাহলে কি সমস্যা সেটা তো অন্তত বলুন। আমাকে তো বাসায় এক্সপ্লেন করতে হবে এই জন্য আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? বললাম না তোকে আমার পছন্দ না। সেটা জুনিয়রই যদি বলি, আর যদি বর হিসেবেই বলিস, তোর মতো ছেলেকে আমি চাই না। তুই আমার থেকে 2 বছরের জুনিয়র। জুনিয়র ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় বলে দিবি যে তুই বিয়েটা করছিস না, তাহলে আমাকে আর কিচ্ছু বলতে হবে না। এই বিয়েতে যদি এতই সমস্যা আপনার, তাহলে আমি কেন বলতে যাব? আপনিই বলেন। মিলি রাগী চোখে তাকালো। তখন ঈশান খানিকটা ভরকে গিয়ে বলতে লাগলো, কি মুশকিল, সবসময় এরকম রাগ দেখিয়ে কথা বলেন কেন? একটু তো ভালোভাবেই কথা বলা যায়, তাই না? তা না করে সবসময় এরকম চোটপাট দেখাচ্ছেন। আপনি কি সবসময় এরকম গোমরামুখ? মিলি আবারও রাগী চোখে তাকালো। এরই মাঝে ঈশান একটা ওয়েটারকে ডেকে বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে,
এখন বলুন কি খাবেন? আমি কিছু খেতে আসিনি, তোকে সাবধান করে দিতে এসেছি। তুই আমার আশেপাশেও আসবি না। আর আব্বুকে বলে বলে এইসব নাটক করার কোনো মানেই দেখছি না। যতই আমার সামনে ভালো আর স্মার্ট হওয়ার চেষ্টা করিস, তোকে আমার পছন্দ না, তাই আমি তোকে বিয়ে করতে পারবো না। ঈশান মিলিকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা শুধু বলল কফি খাবে। ঈশান কফির অর্ডার করতেই ছেলেটা কিছুক্ষণ পর কফি নিয়ে আসলো। মিলি কয়েক চুমুক খেতেই ঈশান বলতে লাগলো, আমার না হয় গার্লফ্রেন্ড নেই, সেজন্য আব্বু আম্মু বলেছে তাই বিয়েটা করে নিতে চেয়েছে। সবচেয়ে বড় কথা, আপনাকে আমার পছন্দ হয়েছে তাই রাজি হয়েছে। কিন্তু আপনার কি বয়ফ্রেন্ড আছে নাকি কারোর সাথে কমিটমেন্ট, তার সাথেই বিয়ে করবেন, তাই আমাকে বিয়ে করতে চাইছেন না? ঈশান বুঝতে পারল না এই কথাতে এত রাগ করার কি হলো। মেয়েটা অগ্নিচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে বেশ খানিকটা কড়া কণ্ঠে বলতে লাগলো, কি, তোরা আমাকে দেখে 12 ভাতারি মনে হয়? আমি আর 10টা ছেলের সাথে প্রেম ভালোবাসা করে বেড়াবো? আমি হোস্টেলে থাকি পড়ালেখা করার জন্য, এসব রং ঢং করার জন্য না। বাজে ছেলে এখানে ডেকে আমাকে যাতা প্রশ্ন করা। আর একবার যদি আমাকে ডাকিস তাহলে তোর হাত পা আমি ভেঙে দেবো বলে রাখলাম। মিলি কথাগুলো বলেই হাতে থাকা কফিটা ওর বুকের দিকে ছুঁড়ে মারতেই ঈশানের পুরো শার্টটা ভিজে গেল। সাথে সাথে ছেলেটা ছিটকে উঠল। গরম কফিটা বুকের উপর পড়তেই বেশ খানিকটা লাগলো। অন্যদিকে মিলি ধেই ধেই করে হেঁটে বেরিয়ে গেল। ঈশান বেশ খানিকটা অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। রেস্টুরেন্টের অনেকেই ঈশানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশানের এই মুহূর্তে নিজেকে খুব বেশি অসহায় মনে হলো। আজকে এরকম একটা বাজে আর বদমেজাজি মেয়ের সাথে কিনা আব্বু আম্মু বিয়ে ঠিক করলো। এর সাথে সংসার করা তো দূরে থাক, 5 মিনিটেও থাকা যায় না। মেয়ে হবে একদম ঠান্ডা মেজাজের, যাকে দেখলেই প্রেম প্রেম ভাবে ভালোবাসতে ইচ্ছে করবে। কিন্তু এরই মধ্যে প্রেম প্রেম ভাবটাই নেই, শুধু দেখতেই আছে। দেখতেই শুধু ফর্সা, মনটা একদম কালো। ঈশান রেস্টুরেন্টের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো, কফির বিলটা দিয়ে বাসার দিকে চলে গেল। এমন করে যেতে লাগলো দিন। 1 সপ্তাহ পরে থেকে মিলির অনার্স লাস্ট ইয়ারের এক্সাম শুরু হতেই মিলির আপু ঈশানকে ফোন করে বলল, জামাই বাবা, বলছিলাম কি কালকে থেকে তো তোমার বইয়ের এক্সাম শুরু হচ্ছে। তুমি যদি ওকে একটু নিয়ে আসতে তাহলে ভালো হতো। মেয়েটা আমার বড্ড রাগী জানো তো, সব রাগ যে দেখিয়ে যেখানে সেখানে চলে যায়, কিন্তু বুঝতেও পারে না যে একা একটা মেয়ে রাস্তাঘাটে কতটা অসহায়। ভদ্রলোকের এমন রিকোয়েস্ট করলেন যার জন্য ঈশান আর বারণ করতেও পারল না। ঈশানের এখানে কোনো বাইক টাইক নেই, তাই বন্ধু থেকে একটা বাইক ধার নিল। বন্ধু অবশ্য এখানেই একটা মেসে থাকে, তবে বাইক নিয়ে আসে, সবার সাথে থাকতে ভালো লাগে তাই এখানে থাকে। ঈশান বন্ধুর কাছে বিষয়টা বললে ছেলেটা বলে দিল যে কয়দিন ওর বউয়ের পরীক্ষা চলবে, সেই কয়দিন যেন ঈশান নিজে থেকে মেয়েটাকে নিয়ে আসে। পরদিন ঈশান মিলিকে কয়েকবার কল করে ওর হোস্টেলের ঠিকানা জানতে চাইলেও মেয়েটা বলল না। বিরক্তি নিয়ে কলটা কেটে দিল। তারপর শাশুড়ি আম্মু থেকে তার মেয়ের হোস্টেলের ঠিকানাটা জেনে ঈশান বেরিয়ে পড়ল। আধা ঘন্টার মধ্যে এসে হোস্টেলের সামনে এসে মেয়েটাকে বারবার কল করতে লাগলো। শেষে মেয়েটা কল রিসিভ করে বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, বদমাস ছেলে, কি সমস্যা তোর? আমি একটু পরে পরীক্ষা দিতে বেরোবো, আর তুই কিনা বিরক্ত করছিস আমাকে? শ্বশুর আব্বু বললো আপনাকে নিয়ে আসতে, আর আপনি কিনা বলছেন আমি বিরক্ত করছি। আপনার দেরি হয়ে যাবে সেটা ভেবেই আমি নিতে আসলাম। বলছিলাম কি আপনি একটু নিচে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। লাগবে না। ঠিক আছে, তাহলে আমি শ্বশুর আব্বুকে বলে দিই আপনি আমার সাথে যাবেন না, আমি চলে যাচ্ছি। ঈশান কথাটা বলেই কলটা কেটে দিল। মিলি এবার ঈশানকে বারবার কল করতে লাগলো। মেয়েটাকে ব্ল্যাকমেল করার একটা সুযোগ পাওয়া গেছে। মিলি কল করলেও ঈশান কল রিসিভ করলো না। 5 মিনিট বাদে নিচে আসলো মেয়েটা। এসে দেখলো ঈশান হোস্টেলের সামনেই দাঁড়িয়ে আছে। মেয়েটা এসে ওর সামনে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে বলতে লাগলো, দেখো ঈশান, তুমি কিন্তু আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করছো। এগুলো তুমি করতে পারো না। আমি বলে দিয়েছি তোমাকে আমার পছন্দ না, তারপরে বারবার আমার কাছে আসছেন কেন? সেটা এখন না হয় পছন্দ নয়, কিন্তু বললাম তো কয়েকটা দিন আমরা একসাথে থাকি, তারপর না হয় আপনার যদি মনে হয় এরপরেও আমাকে পছন্দ না, আপনার সিনিয়র কাকে চাই, তাহলে আপনি সেটা বাসায় বলে দেবেন। আমার পক্ষে সম্ভব নয় বিয়েটা ভাঙা। আমি তোর সাথে এত মিসবিহেভ করছি, গায়ে হাত তুললাম, তারপরে তুই চাইছিস আমাকে বিয়ে করতে? আজব ক্যারেক্টার তো। ঈশান একটু হাসলো। মিলি আশেপাশে তাকাতেই ঈশান বুঝতে পারলো মেয়েটা রিক্সা খুঁজছে।
অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, এখন উঠুন, আমি পৌঁছে দিয়েছি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে, উঠুন এবার। মেয়েটা উঠতে চাইল না। ঈশান অনেকক্ষণ যাবৎ বলতে বলতে একটু সময় উঠে বসলো। তারপর ঈশানের কাঁধের উপর হাত রেখে বসলো, তবে মুখ গোমরা করে। আধা ঘন্টা ড্রাইভ করে শহরের বাহিরের দিকে একটা ভার্সিটিতে এলো। সেখানেই সিট পড়েছে ওদের। মিলির অনেক বান্ধবী ভার্সিটির সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখনও গেট খোলেনি। ঈশান এসে বাইকটা থামাতেই মিলির বান্ধবীরা হাঁ করে ঈশানের দিকে কেমন যেন তাকিয়ে রইল। মিলির এই বিষয়টা চোখ এড়ালো না। তবে যখন ঈশান বাইকটা থামালো, মেয়েটা নেমে গিয়ে ওর বান্ধবীদের কাছে দাঁড়াতেই ওর বান্ধবীদের মধ্যে থেকে একজন বলতে লাগলো, কি রে মিলি, এটাই তোর সেই জুনিয়র বর? সেটাই তো মনে হচ্ছে, দেখতে কিন্তু হেভি কিউট রে। তুই শুধু শুধু ওর উপর রাগ দেখাচ্ছিস। এত কিউট একটা বর পেলে আমি তো একেবারেই এক লাফে বিয়ে করে নিতাম। আর তুই কিনা তাকে ইগনোর করছিস। এখনো সময় আছে বান্ধবী, সবটা মেনে নে। দেখ কত কিউট একটা ছেলে, হ্যান্ডসাম, স্মার্ট, স্টাইলিশ। আর ওর বাবার তো কম কিছু নেই। ওর তার উপর শুনলাম নাকি কয়েকদিন বাদে বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে। বুঝতে পারছিস তোর লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াবে তখন? এই এখন রাগ জেদ না দেখিয়ে বিয়েটা করে ফেল। তোদের একদিন বলছি না এসব ফালতু কথা বলবি না? যদি এতই ইচ্ছে হয় তাহলে তোরা গিয়ে বিয়ে করে নে না। ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। বুঝতে পারলো মিলি এসব কথা শুনতে পারছে না, জ্বলছে। হয়তো মেয়েটা আজ বাদে কালোকে ভালোবাসতে বাধ্য হবে। ঈশান বাইক থেকে নেমে এবার ওদের কাছে এসে সবাইকে হাই করতেই সবাই বেশ ভালোভাবেই কথা বলল। তবে মিলি বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। বুঝতে পারলো যে মেয়েটা পছন্দ হচ্ছে না ওদের সাথে কথা বলা। মিলির একটা বান্ধবী বলতে লাগলো, জিজু, আপনি কিন্তু দেখতে হেব্বি কিউট। সেটা তোমরা বুঝলে কি হবে শালিকা? তোমাদের বান্ধবী তো বসতেই চাইছে না। এত করে বলছি যে বিয়েতে রাজি হয়ে যেতে, বারবার বলছে বিয়েটা করবে না। তোমাকে কিন্তু এখান থেকে যেতে বলেছি, যাও এখন, তোমাকে আর আসতে হবে না। সেটা বললে তো শুনবো না। আমার একটা মাত্র বউ, হবু বউয়ের জন্য দাঁড়িয়ে থাকবো না? তুমি পরীক্ষা দিয়ে বের হও, আমি তোমাকে নিয়ে তবেই যাব। এরই মাঝে গেট খুলতেই মিলি বিরক্তি নিয়ে তাকিয়ে তারপর কী সব বিড়বিড় করে চলে গেল। বান্ধবীরা মিলিকে হাজারটা কথা বললেও মিলি কোনো উত্তর দিল না। মেয়েটা পরীক্ষা দিলেও আর জানালা দিয়ে খেয়াল করলো ঈশান একদম মাঠের এক কর্নারে বাইকের উপর ফোন চালাচ্ছে। মিলি পরীক্ষা দিল, তবে বারবার ঈশানের দিকে নজর যাচ্ছিল। পরীক্ষা শেষ হতেই মেয়েটা বাইরে আসলো। ওর বান্ধবীরা গাড়িতে উঠে গেল। ঈশান বাইকটা নিয়ে এসে মিলির সামনে দাঁড়ালো। ও চলে যেতে চাইলে তখন মিলি বলতে লাগলো, তোমাকে না বলেছি আমাকে ডিস্টার্ব করবে না? চলে যাও এখান থেকে, আর আসবে না আমার সামনে। এমন করে কথা বলেন কেন সব সময়? একটু ভালোভাবে তো কথা বলা যায় মিলি। তোর সাথে আমার ভালো করে কথা বলতে ইচ্ছে করে না, তুই বুঝতে পারিস না? আমি বুঝতে পারি না, সবার সাথে আপনি ভালোভাবে কথা বলেন, কিন্তু আমার সাথে রাগীভাবে কেন কথা বলেন? কারণ তুই আমাকে ডিস্টার্ব করছিস। তোর এইসব আদিক্ষেতা আমার পছন্দ হচ্ছে না। যাই হোক, ঈশান পরবর্তী পরীক্ষাতেও মেয়েটাকে নিয়ে আসলো। তবে মেয়েটা যতবারই ওকে দেখে ততবারই বিরক্তি লাগে। যতবার বিরক্ত করেছে ততবারই মিলি রেগে গিয়েছে। শেষে যেদিন পরীক্ষার দিন মিলিকে বারবার কল করছিল, মেয়েটা বের হচ্ছিল না দেখে ঈশান বারবার কল করছিল। একটু বাদেই মিলি একটা বান্ধবীর সাথে বেরিয়ে এসে ঈশানকে থাপ্পড় মেরে দিল। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিতেই মিলি বলতে লাগলো, লজ্জা করে না একটা মেয়ে তোর প্রতি বিরক্ত, আর তুই বারবার এসে তাকে ডিস্টার্ব করছিস? তোকে আমি বারবার বলেছি আমি তোর প্রতি বিরক্ত, তোর জন্য আমি লেখাপড়ায় মনোযোগ দিতে পারছি না। তুই কি সেটা বিষয়টা বুঝতে পারছিস না? তুই কি চাস আমার পরীক্ষাটা খারাপ হোক? বান্ধবীর সামনে এরকম করে অপমান করলো তাতে ঈশান বাইকে উঠে গেল। তারপর একবার মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, ঠিক আছে, আমি আর নিতে আসবো না। বান্ধবীদের সাথে সাবধানে যেও, আর পরীক্ষার এই কয়দিন ফোনও করবো না। বাঁচা যাবে তাতে। ঈশান চলে যেতেই মিলির বান্ধবী বেশ খানিকটা খারাপ লাগলো, তাই বলতে আরম্ভ করলো, এমন করলি কেন ছেলেটার সাথে? দুদিন বাদে ওর সাথেই তোকে থাকতে হবে, আর এখনই তাকে সহ্য করতে পারিস না? মানুষের কত আশা করে এরকম একটা কেয়ারিং হাজবেন্ডের জন্য, আর তুই পেয়েও তাকে অবহেলা করছিস। তোর এসব ফালতু কথা বলা হলে এবার চল। তোর এসব কথা আমার শুনতে ইচ্ছে করছে না। এত জ্ঞান দিতে আসিস কেন? হ্যাঁ, তোকে বলেছি না যদি এতই পছন্দ থাকে তাহলে বিয়ে করে নে ওকে। আমার মনে হয় তুই ওকে হারিয়ে ফেলবে, আর হারানোর পর বুঝতে পারবি ছেলেটা ঠিক তোকে কতটুকু ভালোবাসে।
মিলি বান্ধবীদের কথায় রাগ দেখাতে লাগলো। সেদিনের পর থেকে ঈশান বাকি পরীক্ষাগুলোতে দূর থেকে মিলিকে ফলো করেছে, তবে কখনো আর ওকে ডিস্টার্ব করেনি। পরীক্ষার শেষের দিন যখন মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছিল, তখন ঈশান ওকে কল করে বলতে লাগলো, বলছিলাম কি যে আজকে একটু দেখা করা যাবে মিলি? কেন এত দেখা করতে হবে? কোনো কি সমস্যা তোর? হ্যাঁ, আমি তো আমার সিদ্ধান্ত বলে দিয়েছি। তুই যদি ভেবে থাকিস তোর জন্য আমার সিদ্ধান্ত চেঞ্জ হবে, তাহলে সেটা ভুল করছিস। সব সময় এরকম রাগ না দেখালেও তো পারো, একটু ভালোভাবে তো কথা বলতে পারো। তোমার ক্ষেত্রে আমার ভালো ব্যবহার আসে না, তুমি করে বলি সেটাই অনেক। আর আমি তোমাকে চোখের সামনে দেখতে চাই না, তুমি বুঝতে পারো না? এত বিরক্ত প্রকাশ করি, তারপরেও কেন ডিস্টার্ব করো আমাকে? ভালোবেসে ফেলেছি তো, সেই জন্য ডিস্টার্ব না করে পারি না। আমি জানি না তুমি আমাকে কখনো ভালোবাসবে কিনা, তবে আমি এই কয়েকটা দিনে তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি, মনে প্রাণে চেয়েছি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে বিরক্ত মনে করো, তারপরে একটু দেখা করো। অনেকদিন তোমাকে সামনে থেকে দেখি না। কি ব্যাপার, আজকে তুমি করে বলছি যে? ভালো লাগছে তুমি করে ডাকতে। জানি না এই সুযোগটা আর কখনো হবে কিনা। মিলিকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা পরীক্ষা শেষে দেখা করতে চাইল। ঈশান ভার্সিটির বাহিরে দাঁড়িয়ে রইল। তারপর পরীক্ষা শেষ হতেই মেয়েটা চলে যেতে নিলে ঈশান অনেকবার ওকে পিছন থেকে ডাকতেই মেয়েটা গাড়ি থেকে নামলো। তারপর ওর একটা বান্ধবীকে নিয়ে ঈশানের সামনে আসতেই ও বলতে লাগলো, এতবার করে ডাকছি আর তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ মেরি। আমার মনটা আজকে ভালো আছে, আমি চাইছি না তোর সাথে কোনো সিন ক্রিয়েট করতে। তোকে বলেছিলাম তুই আমার সামনে আসবি না, তারপরে কেন বারবার ডিস্টার্ব করছিস? ভালো লাগে না তোর সাথে কথা বলতে আমার। একটু কি সময় হবে না তোমার আমার সাথে কথা বলার? এরকম কেন করছিস? কথা বল না একটু জিজুর সাথে মিলে। এসব কিচ্ছু হবে না, যেটা হবে না সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, বুঝলি? আরও কিছুক্ষণ মেয়েটাকে টালানোর পর মিলি ঈশানের সাথে হাঁটতে লাগলো। ওদের পিছনে মিলির বান্ধবী। ওরা হাঁটতে হাঁটতে একটা লেকের ধারে চলে আসলো। তারপর কিছু দূরে দাঁড়িয়ে থেকে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। মিনিট পাঁচেক যেতে না যেতেই মেয়েটা বলতে লাগলো, দেখা হয়েছে, তাহলে এবার আমি যাই। এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, তোমার ব্যবহারটা কি আমার জন্য কখনো চেঞ্জ হবে না মিলি? তুমি কি এরকম করে আমাকে সবসময় এড়িয়ে যাবে বিরক্তি মনে করে? তোমার কি ভালোবাসা বলতে আমার জন্য কিছুই তৈরি হবে না মনে? না, এসব আদিক্ষেতা আমার মোটেও পছন্দ না, সেটা তুমি বুঝতে পারিস না? হ্যাঁ শোন, আজকেই তোর সাথে আমার শেষ দেখা, এরপর আর দেখা করব না, কারণ তোর সাথে আমার দেখা করতে ইচ্ছে করে না। আমি বাসায় চলে যাব কাল, বারবার আমাকে ডিস্টার্ব করতে আসবে না বলে দিলাম। আমি পৌঁছে দিই। কোনো প্রয়োজন নেই, আর বারবার আমার সামনে যেতে আসবে না। আমি যেতে চাইছি না তোর সাথে, তুই থাক, আমি গেলাম। মেয়েটা চলে যেতে গেলেই ঈশান পিছন থেকে ডাকতে লাগলো। মিলির বান্ধবী বারণ করতে লাগলো না যেতে, কথাগুলো শুনে যেতে, কিন্তু ঈশান ওকে সম্পূর্ণ কথাগুলো বলতেই পারল না। তার আগেই মেয়েটা চলে যেতে নিলে এবার ঈশান ওর এক হাত ধরে ফেললো। সাথে সাথে মেয়েটা পিছন ফিরে ঈশানকে থাপ্পড় মারতে নিয়েও হাতটা আটকে ফেললো। তারপর হাতটা সরিয়ে নিয়ে বলতে লাগলো, কেন বারবার আমাকে ডিস্টার্ব করছিস? তুই বুঝতে পারছিস না আমি তোর উপরে বিরক্ত? তুই তারপরে আমাকে বাজে ছেলের মতো জোর করছিস। আসলে তুই একটা না বদমাইশ বজ্জাত ছেলে। আপু কি করে তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি জানি না। মিলি ঈশানকে বকাঝকা করতে লাগলো। ঈশান মাথা নিচু করে আছে। ঠিক তখনই 3-4টা ছেলে আসলো আর এসে মিলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে আপু, কি হয়েছে এখানে বলুন তো? এই ছেলেটাকে দেখছি তখন থেকে আপনাকে জোর জবরদস্তি করছে, ডিস্টার্ব করছে। কি হয়েছে, কি সমস্যা? আরে বুঝলি না, ওদের কাজই হচ্ছে মেয়েদের উত্তপ্ত করা। এমনিতে দেখতে ভদ্র মনে হবে, কিন্তু ভদ্রতার আড়ালে আর একরকম বখাটে আর বাজে বদমাইশ চেহারাটা লুকিয়ে আছে। আপু, আপনি একবার বলুন যে আপনাকেও ডিস্টার্ব করছে, তারপর দেখুন আমরা ওর কী হাল করি। দেখো ভাই, ও আমার পরিচিত আর ও আমার হবু ওয়াইফ। ওর সাথে আমি যা খুশি তাই বলতে পারি। আর এইসব বিষয়ে তোমরা নাক গলাতে এসো না, এখান থেকে যাও তোমরা। আমাদের বিষয়ে আমরা বুঝে নেব। এখন বাঁচার জন্য এসব আজে বাজে কথা বলবি? এই আপু বলুন তো, আপনি ছেলেটাকে চেনেন কিনা? ঈশান অসহায়ভাবে মিলির দিকে তাকিয়ে রইল। মেয়েটি কিছু একটা ভেবে রাগী চোখে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়ে বলল,
না, আমি ওকে চিনি না। শালা, আমাদের সামনে মিথ্যা কথা বলছিস? তোর সাহস কি